আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার। জুলাই সনদের বিষয়ে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আলী রিয়াজ। মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। নতুন মামলায় গ্রেফতার আনিসুল, সালমান ও সুমন সহ অনেকে। মুজিব বর্ষে বিপুল অর্থের অপচয়ে জড়িত কর্মকর্তাদের নাম জানতে চেয়েছে দুদক। টিউলিপ সিদ্দিকের আয়কর নথিতে অসঙ্গতি ও মিথ্যা তথ্য পেয়েছে দুদক। খুলনায় করোনায় চলতি বছরে প্রথম মৃত্যু। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটি এর অভিযান, ধর্মঘটের হুমকিতে পরিবহন মালিকরা। চলতি বছর ৩ যৌথ মহড়া করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে ইউপিডিএফ এর গোলাগুলি, অস্ত্র উদ্ধার। মাদ্রাসা থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ তৌফিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে হত্যা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ ভারত সমর্থিত সন্ত্রাসী সহ নিহত ১৭। সিরিয়ার দক্ষিণ সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছিল সৌদি আরব। শুনছিলেন শুনুন এবার বিস্তারিত। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। রোববার রাত ৮টার পর থেকে এই আদেশ কার্যকর হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের গুলিতে নিহতের ঘটনায় ৪টি হত্যা মামলা এবং আরও ৪টি মামলা সহ মোট ৮টি মামলা করা হয়েছে। এসব মামলা নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের নেতাকর্মী সহ ৮,০০০-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদের বেশিরভাগই অজ্ঞাতনামা। এখন পর্যন্ত ৩১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক এখনো বিরাজ করছে। ১০ দিনের মধ্যে আলোচনা করে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের আলোচনায় তিনি একথা বলেন। বৈঠকে আলোচনা হবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেছে, তার মধ্যে অন্ততপক্ষে ৮টি বিষয় ঐকমত্যে আসা সম্ভব হয়েছে। কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে তা জাতীয় সনদে উল্লেখ করা হবে বলে জানান তিনি। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার, বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে চট্টগ্রাম নগরের ১৬ শহর বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা। নাহিদ ইসলাম বলেন, আজ এই চট্টগ্রামকে ঘিরে চলছে নানা ষড়যন্ত্র। দেশের অপশক্তিগুলো চট্টগ্রামের দিকে নজর দিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে দেশের স্বাধীনতার আদর্শে। রাজধানীর মোহাম্মদপুর থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, আতিকুল ইসলাম এবং আকম ও সারোয়ার বাদশাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এই বিষয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওই সময়কার বেশিরভাগ খাতে মাত্রা অতিরিক্ত ব্যয় এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এখন পর্যায়ক্রমে এসব অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ উঠেছে, মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের প্রায় ৪,০০০ কোটি টাকা অপচয় করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ নষ্টের সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম পরিচয় জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে এই অর্থ ব্যয়ের পরিমাণ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নামও চেয়েছে সংস্থাটি। ৬৪ জেলা পরিষদ বরাবর পাঠানো চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে সারা দেশে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০,০০০-এর বেশি মুরাল নির্মাণের আর্থিক হিসাব চাওয়া হয়। এতে বলা হয়েছে, মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের ১০,০০০-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে ওই অর্থ অপচয় ও ক্ষতি সাধনের এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয়কর নথিতে অসঙ্গতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2006 থেকে 2019 সাল পর্যন্ত 13 বছর ব্যাপী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দ করে এ ধরনের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান অনুযায়ী টিউলিপ নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করলেও 2019-20 করবর্ষ থেকে তা বন্ধ করে দেন। 2006 থেকে 2015 সালের মধ্যে প্রতি বছর তার রিটার্নে অ্যাডভান্স টুয়ার্ডস ডেভেলপার্স নামে 5 লাখ টাকা খরচ দেখানো হয়। অথচ বাস্তবে তিনি গুলশানে একটি ফ্ল্যাটের মালিক হলেও তা গোপন রেখে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। খুলনায় চলতি বছরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীপা রায় নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত দীপা রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার RMO এবং ডেঙ্গু করোনা ফোকাল পারসন ডাক্তার খান আহমেদ ইশতিয়াক জানান, রোববার বিকেলে দীপার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে খুমেকে স্থানান্তর করে সেদিনই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরে সোমবার ভোর 3:20 চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকদের মতে করোনার প্রকোপ আগের তুলনায় কমলেও সংক্রমণ এখনো পুরোপুরি থামেনি। তাই উপসর্গ দেখা দিলে যথাযথ পরীক্ষা ও সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA রাজধানী সহ সারা দেশে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। রবিবার থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নিচ্ছে পুলিশ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। তবে এই অভিযানে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবহন মালিকরা। রবিবার পরিবাগে মালিক সমিতির প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে মিলিত হয়ে তারা ধর্মঘটের হুমকি দেন। বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। পরিবহন মালিকের দাবি, বর্তমানে আইনে বাসের আয়ুষ্কাল 20 ও ট্রাকের 25 বছর নির্ধারণ করা হয়েছে, যা 5 বছর বাড়াতে হবে। তাদের মতে এই আইন কঠোরভাবে কার্যকর হলে দেশে প্রায় 70% যানবাহন রাস্তায় চলতে পারবে না। একই সঙ্গে ট্যাক্স ও জরিমানার হার কমানোর দাবিও জানান তারা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী চলতি বছর 3টি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। এর মধ্যে টাইগার লাইটেনিং এবং টাইগার শার্ক মহড়া এ মাসে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরপর সেপ্টেম্বরে হবে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 3টি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে, যা অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। বিবৃতিতে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশে চতুর্থবারের মতো এই মহড়ার অনুসন্ধান, উদ্ধার এবং অ্যারোমেডিক্যাল কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হবে, যা মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন RQ-21 ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। জেলার মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় 2টি রাইফেল, একটি পিস্তল, একটি শটগান ও 16 রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে বিজিবি। এ ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুংপাড়া ইউনিয়নের তংপাড়া এলাকায় জামিনীপাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ মূল সংগঠনের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে রাইফেল, পিস্তল, শটগান, গুলি সহ ইউপিডিএফ এর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম জব্দ করে বিজিবি। আজ বিকেলে এ বিষয়ে বিজিবি জামিনীপাড়া জোন থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। সাতক্ষীরার শ্যামনগরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফিজ মোহাম্মদ তৌফিক সিয়াম ঢাকার একটি মাদ্রাসায় রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দাবি করেছে। তৌফিক শ্যামনগর উপজেলার গাবরা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন সর্দারের ছেলে। ঢাকার মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায় পড়তেন। জাতীয় হিফজ প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত এই শিক্ষার্থী। রোববার তৌফিকের পরিবারকে ফোনে মৃত্যুর খবর জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তৌফিকের পরিবারের ভাষ্য, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বাথরুমে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা যায়। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া কেপি প্রদেশে পৃথক গোয়েন্দা ভিত্তিক অভিযানে 17 জন নিহত হয়েছে। রবিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ISPR ও গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, 16 থেকে 20 জুলাইয়ের মধ্যে কেপির মালাকান্ড জেলায় পরিচালিত একটি যৌথ গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারত সমর্থিত 9 সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও 8 জনকে আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ, লেভিস কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের সিটিডি এবং জেলা প্রশাসন অংশগ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি গোষ্ঠী ফিতনা আল খাওয়ারিজ এর সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের অবস্থান। গোষ্ঠীগত সংঘাত দমনে সিরিয়ার দক্ষিণে দেশটির সরকারি বাহিনী মোতায়েন হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল সৌদি আরব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে একথা বলেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। মিডল ইস্ট আই একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েদায় সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েনের সমর্থন জানিয়েছিল রিয়াদ। মিডল ইস্ট আই বলছে, সংঘাত চলাকালে সৌদি আরব সিরিয়ার দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। অজ্ঞাত আরেক সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েদা এবং দামেস্কে হামলা করায় সৌদি আরব ইসরায়েলের ওপর ক্ষুব্ধ ছিল। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।